গুড ইভিনিং ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আচ্ছা, আপনারা বলুন তো সর্বকালের সেরা ব্যাটসম্যান কে? সচিন তেন্ডুলকার, ব্রায়ান লারা, ডন ব্র্যাডম্যান। সর্বকালের সেরা বোলার কে? কোটনি ওয়ালস, ওয়াসিম আকরাম, মুরলীধরন, তারপর সেন ওয়ান। এই সব নামগুলো কিন্তু আমাদের চোখের সামনে ভাসবে। কিন্তু এবার আমি যদি বলি সর্বকালের লম্ফট, বেয়াদব, অভদ্র ক্রিকেটারের নাম বলুন, তাহলে কিন্তু সবার মুখে বা সবার চোখের সামনে একটা নামই আসবে, সেটা হচ্ছে বাংলাদেশের সাকিব আল হাসান। কেন আমি সাকিব আল হাসানকে সর্বকালের বেয়াদব বা বদমাশ ক্রিকেটার বলছি, তার অনেক কারণ আছে। এই ছেলেটার প্রতি, এই ছেলেটার উপর বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের কোনো কন্ট্রোল নেই। কারণ সে যেভাবে ক্রিকেট বোর্ডটাকে চালাচ্ছে বা পরিচালনা করছে, সেটা একটা পলিটিশিয়ানও পারে না। সে 2007 সালে তার ডেবিউ হয়। 2007 সালের পর সে কিছু ছোট ছোট দল, যেমন জিম্বাবুয়ে, কেনিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, এই সব টিমের সাথে কিছু ব্যাটে বলে রেকর্ড তৈরি করে। আর কিছুদিনের মধ্যে, 2-4 বছরের মধ্যেই সে কিন্তু বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার হয়ে যায়। সেটাকে সে মেনটেন করে। কীভাবে সে মেনটেন করে আসছে? সে কী করে, ছোট ছোট দলগুলোর সাথে বেছে বেছে খেলে। ছোট দলগুলোর সঙ্গে কোনো কোনো ম্যাচে 50, কোনো ম্যাচে 60, কোনো ম্যাচে 70 রান করে, 2-3টে উইকেট নেয় আর ম্যান অফ দ্য ম্যাচ হয়। নিজের দেশের মাটিতে ঘূর্ণি পিচ, মিরপুরের পিচের সম্বন্ধে আপনারা সবাই জানেন। সেখানে বিদেশি টিমগুলোকে ডেকে সেখানে 40-50 রান, আবার সেই 2-3টে উইকেট। এই করে সে তার অলরাউন্ডার র্যাঙ্কিংটা কিন্তু বজায় রেখে আসছে। আর এই জিনিসটা বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের পাবলিক, বাংলাদেশের বোকা পাবলিক, তারা বোঝে না। এইটা একটা ভুয়া কনফিডেন্স। এই যে সাকিব আল হাসান, তার কিন্তু বড় দলের সাথে কোনো অর্জন নেই। সে নিজের হাতে কোনো দিন কোনো বড় ম্যাচ জেতা পারতে পারেনি। সে আপনারা বলুন, কোন সাকিব আল হাসান বড় দলের সাথে কখন আপনাদের ম্যাচ জিতিয়েছে? বা 20 বছর ধরে ক্রিকেটে তার কী অর্জন? 20 বছর ধরে আপনাদের কোন কাপটা এনে দিয়েছে সে? কোন সিরিজটা সে এনে দিয়েছে? আপনারা নাম খুঁজেও পাবেন না। কোনো কিন্তু বাংলাদেশের জন্য সে কিছু করেনি। সে সবসময় নিজের নাম কামিয়ে গেছে। বেছে বেছে ম্যাচ খেলেছে, বেছে বেছে রেকর্ড করেছে। যেখানে ধরুন 50 ওভারে খেলা, যেখানে উইক পয়েন্ট, যেখানে উইকেট 2-3টে উইকেট পড়ে যাচ্ছে, সেখানে যেচে নিজেকে বল করতে নিয়ে গেছে। আবার ধরুন যেখানে ধীর মন্থর গতিতে খেলে 50-50 এই রানগুলো করে গেছে। এই করে কিন্তু তার সমস্ত রেকর্ড। আর আপনারা বাংলাদেশিরা সেই জিনিসটা এখনও আজ পর্যন্ত বুঝতে পারেনি। এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি যে সাকিবের মতন লম্ফট কিন্তু কেউ নেই। সে একটা পলিটিশিয়ান। সে টাকা ছাড়া কিছু জানে না। খেলার মাঝখানে সে এদিক ওদিক চলে যায়। ধরুন সিরিজ চলছে, সিরিজের মাঝখানে সে কী করে, একটা শোরুম উদ্বোধন করতে চলে যায়, পলিটিক্যাল মিটিংয়ে চলে যায়। পৃথিবীর কোনো প্লেয়ার বা পৃথিবীর কোনো বোর্ড কিন্তু তাদের ক্রিকেটারকে এইভাবে সুযোগ দেয় না। কিন্তু বাংলাদেশ কী করে, এই সাকিবকে সমস্ত রকম সুযোগ দিয়ে রেখেছে, কারণ সে নাকি তাদের সুপারস্টার। সুপারস্টার এরম হয় না। বিভিন্ন দেশে অনেক সুপারস্টার আছে। ইন্ডিয়াতে বিরাট কোহলি আছে, সেও সিরিজের মাঝখানে যখন তখন এদিক ওদিক চলে যায় না। তাহলে সাকিব কী করে যায়? সে যেতে পারে কেন? সে একটা পলিটিশিয়ান, তার মাথায় প্রচণ্ড বুদ্ধি। সে কী করে বোর্ডকে পরিচালনা করবে সেটা সে ভালো করে জানে। এই কথাগুলো আমি কেন বলছি, এত কথা আমি সাকিবের সম্বন্ধে বলছি কেন? এই ছেলেটাকে আমার প্রথম থেকেই পছন্দ না। এখন দেখুন, ক্রিকেট খেলতে খেলতে চলতি, মানে এখনও সে রিটায়ারমেন্ট হয়নি, সে কিন্তু পার্লামেন্টের মেম্বার হয়ে গেছে বাংলাদেশের। তার মাথায় কী সব চলে গো? সে ক্রিকেট থেকে অবসর নিতে পারেনি, এদিকে পার্লামেন্টের মেম্বার হয়ে গেছে, সে পলিটিক্সে চলে গেল। কেন? ক্রিকেট থেকে যা তার যা কামানো ছিল সে কামিয়ে নিয়েছে, প্রচুর পয়সা করে নিয়েছে। এরপরে কী করতে হবে? এরপর পলিটিক্সে ঢুকালো, সেখানেও সে কামাবে। আর বুড়ো বয়সে সব টাকা পয়সা বাংলাদেশের কাচিয়ে কুচিয়ে ওই শ্বশুরবাড়ি আমেরিকায় গিয়ে বসবে। এই সব কিছু তো আপনারা নিজেরাই দেখছেন, সে কীভাবে মানে অন্যায় অবিচার করে চলেছে। বাংলাদেশিদের উপর তার কোনো টান নেই। সে নিজেকে ভালোবাসে, নিজের ফ্যামিলিকে ভালোবাসে। বাংলাদেশের মানুষের জন্য তার কোনো কিন্তু ফিলিংস নেই। ইউএসের সাথে 2টো ম্যাচ হারার পর কালকে যদি আপনারা সাকিবের ইন্টারভিউটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ও কত বড় লম্ফট একটা প্লেয়ার। যেখানে মাথা হেড করে স্বীকার করা উচিত যে আমাদের ভুল হয়েছে, আমাদের সামর্থ্য নেই, আমরা পারছি না খেলতে, সেখানে মিডিয়াদের কথার উল্টো প্রশ্ন করছে। মিডিয়াদের বলছে আপনাদের বুদ্ধিশুদ্ধি কম, তাতে আমি কী করব?
আমরা ওয়ার্ল্ড কাপে জিততেও পারি, নাও জিততে পারি, মানে একটা কেয়ারলেস ব্যাপার, যে কোনো ব্যাপার না, হেরে কী হয়েছে। সাকিবকে কেউ কি বলেছে মিডিয়ার কনফারেন্স করতে? সাকিবকে কেউ জোর করে মিডিয়া কনফারেন্স করে পাঠাতে পারবে না, সে নিজেই কিন্তু মিডিয়া কনফারেন্সে এসছে। সে কী করে এসছে? সে হয়তো এরকম একটা ড্রেসিং রুমে বলছে তোরা এটা ফেস করতে পারবি না, আমার উপর ছেড়ে দে, আমি ফেস করে নিচ্ছি। সে পারবে, সে লম্পট। সে তাই সেটা কালকে মিডিয়ার সামনে কিন্তু লম্পটগিরি করলো, মিডিয়া নাকি কিচ্ছু বোঝে না। তার এরকম অনেক কেস আছে, সে মাঠে আম্পায়ারের সঙ্গে ঝগড়া করে, তর্ক করে, খেলা চলতে চলতে উইকেট তুলে আছাড় মারে, এরকম বহু কেস আছে। আমি বলেছিলাম এর আগে, আমার একটা ভিডিও আছে পঞ্চতাণ্ডব বলে, 15-20 বছর ধরে আপনারা যাদের পঞ্চপাণ্ডব মাথায় তুলে রেখেছেন তারাই কিন্তু বাংলাদেশের ক্রিকেটটাকে শেষ করেছে। বাংলাদেশ 20 বছর আগে যেখান থেকে শুরু করেছিল এখনও সেই পজিশনে আছে, কারণ এই 4-5টা ছেলের জন্য। এরা ক্রিকেটকে উঠতে দেয়নি এবং কোনো ক্রিকেটারকে এন্ট্রি নিতেও দেয়নি, ভালো ক্রিকেটার। বহু ক্রিকেটারের জীবন শেষ করে দিয়েছে এরা, বহু ক্রিকেটারের কেরিয়ার শেষ করে দিয়েছে এরা। তাই এইগুলোকে যতদিন না আপনারা বর্জন করছেন বা বিসর্জন দিচ্ছেন, বাংলাদেশের ক্রিকেটের কোনো উন্নতি ঘটবে না। আগামী বিশ্বকাপেও দেখবেন সেই একই জিনিস হবে, আবার এসে বলবে আমরা শিখছি। হেরে আবার বিশ্বকাপে ভরাডুবি হবে, ভরাডুবি পর যখনই আবার ইন্টারভিউ নিতে যাবেন তখন দেখবেন এরা বলবে যে আমরা শিখছি, আবার আগামী বিশ্বকাপের জন্য আমরা তৈরি হব। বিশ্বকাপে যখন হারাই পর দেখবেন সাকিবুল হাসান আর কিন্তু ইন্টারভিউ দিতে আসবে না, তখন শান্ত, তৈক, হৃদয়, বাচ্চা ছেলেগুলোকে পাঠাবে। সে জানে কোথায় ইন্টারভিউ দিতে হয়, কোথায় ইন্টারভিউ দিতে হয় না। তো এই সাকিবকে আমি বলবো আপনারা বর্জন করুন, একে হিরো থেকে জিরো বানান। আপনারাই একে মাথায় তুলেছেন, আবার আপনারা একে মাথায় নিচে নামাতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, গুড নাইট, শুভরাত্রি।